মাস্টারমশাই রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা রাত্রি তখন প্রায় 2টা কলিকাতার নিস্তব্ধ শব্দসমুদ্রে একটুখানি ঢেউ তুলিয়া একটা বড় জুড়িগাড়ি ভবানীপুরের দিক হইতে আসিয়া বীরজি তালাবের মোড়ের কাছে থামিল। সেখানে একটা ঠিকা গাড়ি দেখিয়া আরোহী বাবু তাহাকে ডাকিয়া আনাইলেন। তাহার পাশে একটি কোট হ্যাট পরা বাঙালি বিলাত ফেরতা যুবা সম্মুখের আসনে 2 পা তুলিয়া দিয়া একটু মদমত্ত অবস্থায় ঘাড় নামানিয়া ঘুমাইতেছিল। এই যুবকটি নূতন বিলাত হইতে আসিয়াছে। ইহারই অভ্যর্থনা উপলক্ষে বন্ধু মহলে একটা খানা হইয়া গেছে। সেই খানা হইতে ফিরিবার পথে একজন বন্ধু তাহাকে কিছুদূর অগ্রসর করিবার জন্য নিজের গাড়িতে তুলিয়া লইয়াছেন। তিনি ইহাকে 2-3 বার ঠেলা দিয়া জাগাইয়া কহিলেন, মজুমদার, গাড়ি পাওয়া গেছে, বাড়ি যাও। মজুমদার সচকিত হইয়া একটা বিলাতি দিব্যি গালিয়া ভাড়াটে গাড়িতে উঠিয়া পড়িল। তাহার গাড়োয়ানকে ভালো করিয়া ঠিকানা বাতলাইয়া দিয়া ব্রুহাম গাড়ির আরোহী নিজের গম্যপথে চলিয়া গেলেন। ঠিকা গাড়ি কিছুদূর সিধা গিয়া পার্ক স্ট্রিটের সম্মুখে ময়দানের রাস্তায় মোড় লইল। মজুমদার আরেকবার ইংরেজি শপথ উচ্চারণ করিয়া আপন মনে কহিল, এ কি, এ তো আমার পথ নয়। তারপরে নিদ্রাজড় অবস্থায় ভাবিল, হবেও বা এইটি হয়তো সোজা রাস্তা। ময়দানে প্রবেশ করিতেই মজুমদারের গা কেমন করিয়া উঠিল। হঠাৎ তাহার মনে হইল কোনো লোক নেই, তবুও তাহার পাশের জায়গাটা যেন ভর্তি হইয়া উঠিতেছে, যেন তাহার আসনের শূন্য অংশের আকাশটা নিরেট হইয়া তাহাকে ঠাসিয়া ধরিতেছে। মজুমদার ভাবিল, এ কি ব্যাপার, গাড়িটা আমার সঙ্গে একই রকম ব্যবহার শুরু করিল। এই গাড়োয়ান, গাড়োয়ান! গাড়োয়ান কোনো জবাব দিল না। পিছনের খড়খড়ি খুলে ফেলিয়া সইসটার হাত চাপিয়া ধরিল, কহিল, তুম ভিতর আকে ব্যাঠো। সইস ভীত হণ্ঠে কহিল, নেহি সাহেব, ভিতর নেহি জায়গা। শুনিয়া মজুমদারের গায়ে কাঁটা দিয়া উঠিল। সে জোর করিয়া সহিসের হাত চাপিয়া কহিল, জলদি ভিতরাও। সহিস সবলে হাত ছিনাইয়া লইয়া দামিয়া দৌড় দিল। তখন মজুমদার পাশের দিকে ভয়ে ভয়ে দেখিতে লাগিল। কিছুই দেখিতে পাইল না, তবুও মনে হইল পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া আছে। কোনো মতে গলায় আওয়াজ আনিয়া মজুমদার কহিল, গাড়োয়ান, গাড়ি রোখো। বোধ হইল গাড়োয়ান যেন দাঁড়াইয়া উঠিয়া 2 হাতে রাশ টানিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিল। ঘোড়া কোনো মতেই থামিল না। না থামিয়া ঘোড়া দুটো রেড রোডের রাস্তা ধরিয়া পুনর্বার দক্ষিণের দিকে মোড় লইল। মজুমদার ব্যস্ত হইয়া কহিল, আরে কাহা যাতা? কোনো উত্তর পাইল না। পাশের শূন্যতার দিকে রহিয়া রহিয়া কটাক্ষ করিতে করিতে মজুমদারের সর্বাঙ্গ দিয়া ঘাম ছুটিতে লাগিল। কোনো মতে আড়ষ্ট হইয়া নিজের শরীরটাকে যতদূর সংকীর্ণ করিতে হয় তাহা সে করিল, কিন্তু সে যতটুকু জায়গা ছাড়িয়া দিল ততটুকু জায়গা ভর্তি হইয়া উঠিল। মজুমদার মনে মনে তর্ক করিতে লাগিল যে কোন প্রাচীন ইউরোপীয় জ্ঞানী বলিয়াছেন, নেচার অ্যাভহর্স ভ্যাকিউম। তাই তো দেখিতেছি, কিন্তু এটা কি রে, এটা কি নেচার? যদি আমাকে কিছু না বলে তাহলে আমি এখনই ইহাকে সমস্ত জায়গাটা ছাড়িয়া দিয়া লাফাইয়া পড়ি। লাফ দিতে সাহস হইল না, পাছে পিছনের দিক হইতে অভাবিতপূর্ব কোনো একটি কিছু ঘটে। পাহারাওয়ালা বলিয়া ডাক দিবার চেষ্টা করিল, কিন্তু বহু কষ্টে এমনই একটুখানি অদ্ভুত ক্ষীণ আওয়াজ বাহির হইল যে অত্যন্ত ভয়ের মধ্যেও তাহার হাসি পাইল। অন্ধকারে ময়দানের গাছগুলো ভূতের নিস্তব্ধ পার্লামেন্টের মতো পরস্পর মুখোমুখি করিয়া দাঁড়াইয়া রহিল, এবং গ্যাসের খুঁটিগুলো সমস্তই যেন জানে, অথচ কিছুই যেন বলিবে না, এমনইভাবে মিটমিটে আলোক শিখায় চোখ টিপিতে লাগিল। মজুমদার মনে করিল চট করিয়া এক লম্ফে সামনের আসনে গিয়া বসিবে। যেমনি মনে করা অমনি অনুভব করিল সামনের আসন হইতে কেবলমাত্র একটা চাহনি তাহার মুখের দিকে তাকিয়ে আছে। চক্ষু নাই, কিছুই নাই, অথচ একটা চাহনি। সে চাহনি যে কাহার তা যেন মনে পড়িতেছে, অথচ কোনো মতেই যেন মনে আনিতে পারিতেছে না। মজুমদার 2 চক্ষু জোর করিয়া বুঝিবার চেষ্টা করিল, কিন্তু ভয়ে বুঝিতে পারিল না। সেই অনির্দিষ্ট চাহনির দিকে 2 চোখ এমন শক্ত করিয়া মেলিয়া রহিল যে নিমেষ ফেলিতে সময় পাইল না। এদিকে গাড়িটা কেবলই ময়দানের রাস্তার উত্তর হইতে দক্ষিণে ও দক্ষিণ হইতে উত্তরে চক্রপথে ঘুরিতে লাগিল। ঘোড়া দুটো ক্রমেই যেন উন্মত্ত হইয়া উঠিল। তাহাদের বেগ কেবলই বাড়িতে চলিল। গাড়ির খড়খড়েগুলো থরথর করিয়া কাঁপিতে ঝরঝর শব্দ করিতে লাগিল। এমন সময় গাড়িটা যেন কিসের উপর খুব একটা ধাক্কা খেয়ে হঠাৎ থামিয়া গেল। মজুমদার চকিত হইয়া দেখিল তাদের নিজেদের রাস্তায় গাড়ি দাঁড়াইয়াছে, ও গাড়োয়ান তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিতেছে, সাহেব, কোথায় যাইতে হইবে বলো? মজুমদার রাগিয়া জিজ্ঞাসা করিল, এতক্ষণ ধরিয়া আমাকে ময়দানের মধ্যে ঘোরাইলি কেনে? গাড়োয়ান আশ্চর্য হইয়া কহিল, কই, ময়দানের মধ্যে তো ঘোড়াই নাই। মজুমদার বিশ্বাস না করিয়া কহিল, তাহলে কি শুধু স্বপ্ন?
গাড়োয়ান একটু ভাবিয়া ভীত হইয়া কহিল, বাবু সাহেব, বুঝি শুধু স্বপ্ন নহে, আমার এই গাড়িতেই আজ ৩ বছর হইল একটা ঘটনা ঘটিয়াছিল। মজুমদারের তখন নেশা ও ঘুমের ঘোর সম্পূর্ণ ছাড়িয়া যাওয়াতে গাড়োয়ানের গল্পে কর্ণপাত না করিয়া ভাড়া চুকাইয়া দিয়া চলিয়া গেল। কিন্তু রাত্রে তাহার ভালো করিয়া ঘুম হইল না, কেবলই ভাবিতে লাগিল সেই চাহনিটা কার। অধর মজুমদারের বাপ সামান্য শিব সরকারি হইতে আরম্ভ করিয়া একটা বড় হৌসের মুচ্ছদ্দিগিরি পর্যন্ত উঠিয়াছিলেন। অধরবাবু বাপের উপার্জিত নগদ টাকা সুদে খাটাইতেছেন, তাহাকে আর নিজে খাটিতে হয় না। বাপ মাথায় সাদা ফেটা বাঁধিয়া পালকিতে করিয়া আপিস যাইতেন, এদিকে তাহার ক্রিয়াকর্ম দান ধ্যান যথেষ্ট ছিল। বিপদে আপদে অভাবে অনটনে সকল শ্রেণীর লোকেই যে তাহাকে আসিয়া ধরিয়া পড়িত, ইহাই তিনি গর্বের বিষয় মনে করিতেন। অধরবাবু বড় বাড়ি ও গাড়িজুড়ি করিয়াছেন, কিন্তু লোকের সঙ্গে আর তাহার সম্পর্ক নাই। কেবল টাকা ধারের দালাল আসিয়া তাহার বাঁধানো হুকায় তামাক টানিয়া যায় এবং অ্যাটর্নি আপিসের বাবুদের সঙ্গে স্ট্যাম্প দেওয়া দলিলের শর্ত সম্বন্ধে আলোচনা হইয়া থাকে। তাহার সংসারে খরচপত্র সম্বন্ধে হিসাবের এমনই কষাকষি যে পাড়ার ফুটবল ক্লাবের নাছোড়বান্ধা ছেলেরাও বহু চেষ্টায় তাহার তহবিলে দন্তস্ফুট করিতে পারে নাই। এমন সময় তাহার ঘরকন্যার মধ্যে একটি অতিথির আগমন হইল। ছেলে হল না করিতে করিতে অনেক দিন পরে তাহার একটি ছেলে জন্মিল। ছেলেটির চেহারা তাহার মার ধরনের, বড় বড় চোখ, টিকলো নাক, রং রজনীগন্ধার পাপড়ির মতো। যে দেখিল সেই বলিল, আহা, ছেলে তো নয়, যেন কার্তিক। অধরবাবুর অনুগত অনুচর রতিকান্ত বলিল, বড় ঘরের ছেলের যেমনটি হওয়া উচিত তেমনই হইয়াছে। ছেলেটির নাম হইল বেণুগোপাল। ইতিপূর্বে অধরবাবুর স্ত্রী ননিবালা সংসার খরচ লইয়া স্বামীর বিরুদ্ধে নিজের মত তেমন জোর করিয়া কোনোদিন খাটান নাই। দুটো একটা শখের ব্যাপার অথবা লৌকিকতার অত্যাবশ্যক আয়োজন লইয়া মাঝে মাঝে বচসা হইয়াছে বটে, কিন্তু শেষকালে স্বামীর কৃপণতার প্রতি অবজ্ঞা করিয়া নিঃশব্দে হার মানিয়াছেন। এবারে ননিবালাকে অধরলাল আটিয়ে উঠিতে পারিলেন না। বেণুগোপাল সম্বন্ধে তাহার হিসাব এক এক পা করিয়া হটিতে লাগিল। তাহার পায়ের মল, হাতের বালা, গলার হার, মাথার টুপি, তাহার দিশি বিলাতি নানা রকমের নানা রঙের সাজসজ্জা সম্বন্ধে ননিবালা যাহা কিছু দাবি উত্থাপিত করিলেন, সব কটাই তিনি কখনো নীরব অশ্রুপাতে, কখনো সরব বাক্যবর্ষণে জিতিয়া লইলেন। বেণুগোপালের জন্যে যাহা দরকার এবং দরকার নয় তাহা চাই, সেখানে শূন্য তহবিলের ওজর বা ভবিষ্যতের ফাঁপা আশ্বাস একদিনও খাটিল না। বেণুগোপাল বাড়িয়া উঠিতে লাগিল। বেণুর জন্য খরচ করাটা অধরলালের অভ্যাস হইয়া আসিল। তাহার জন্য বেশি মাহিনা দিয়া অনেক পাশ করা এক বুড়ো মাস্টার গাখিলেন। এই মাস্টার বেণুকে মিষ্ট ভাষায় ও শিষ্টাচারে বশ করিবার অনেক চেষ্টা করিলেন, কিন্তু তিনি নাকি বরাবর ছাত্রদিগকে কড়া শাসনে চালাইয়া আজ পর্যন্ত মাস্টারি মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া আসিয়াছেন। সেই জন্য তাহার ভাষার মিষ্টতা ও আচারের শিষ্টতায় কেবলই বেসুর লাগিল। সেই শুষ্ক সাধনায় ছেলে ভুলিল না। ননিবালা অধরলালকে কহিলেন, ও তোমার কেমন মাস্টার, ওকে দেখিলেই যে ছেলে অস্থির হইয়া ওঠে, ওকে ছাড়িয়ে দাও। বুড়া মাস্টার বিদায় হইল। সেকালে মেয়ে যেমন স্বয়ম্বরা হইত, তেমনি ননিবালার ছেলে শয় মাস্টার হইতে বসিল। সে যাহাকে না বড়িয়া লইবে তাহার সকল পাশ ও সকল সার্টিফিকেট বৃথা। এমনই সময়টিতে গায়ে একখানি ময়লা চাদর ও পায়ে ছেঁড়া ক্যানভিসের জুতো পরিয়া মাস্টারি রুমেদারিতে হরলাল আসিয়া জুটিল। তাহার বিধবা মা পরের বাড়িতে রাঁধিয়া ও ধান ভানিয়া তাহাকে মফস্বলের এন্ট্রেন্স স্কুলে কোনো মতে এন্ট্রেন্স পাশ করাইয়াছে। এখন হরলাল কলিকাতায় কলেজে পড়িবে বলিয়া প্রাণপণ প্রতিজ্ঞা করিয়া বাহির হইয়াছে। অনাহারে তাহার মুখের নিম্ন অংশ শুকাইয়া ভারতবর্ষের কন্যাকুমারীর মতো শুরু হইয়া আসিয়াছে। কেবল মস্ত কপালটা হিমালয়ের মতো প্রশস্ত হইয়া অত্যন্ত চোখে পড়িতেছে। মরুভূমির বালু হইতে সূর্যের আলো যেমন ঠিকরিয়া পড়ে, তেমনি তাহার দুই চক্ষু হইতে দৈন্যের একটা অস্বাভাবিক দীপ্তি বাহির হইতেছে। দরোয়ান জিজ্ঞাসা পড়িল, তুমি কি চাও, কাহাকে চাও? হরলাল ভয়ে ভয়ে বলিল, বাড়ির বাবুর সঙ্গে দেখা করিতে চাই। দরোয়ান কহিল, দেখা হইবে না। তাহার উত্তরে হরলাল কি বলিবে ভাবিয়া না পাইয়া ইতস্তত করিতেছিল।
এমন সময় 7 বছরের ছেলে বেণুগোপাল বাগানে খেলা সারিয়া দেউড়িতে আসিয়া উপস্থিত হইল। দরোয়ান হরলালকে দ্বিধা করিতে দেখিয়া আবার কহিল, বাবু চলা যাও। বেণুর হঠাৎ জিদ চড়িল, সে কহিল, নেই জায়গা বলিয়া সে হরলালের হাত ধরিয়া তাহাকে দোতলার বারান্দায় তাহার বাপের কাছে লইয়া গিয়া হাজির করিল। বাবু তখন দিবানিদ্রা সারিয়া জড়ালস্যভাবে বারান্দায় বেতের কেদারায় চুপচাপ বসিয়া পা দোলাইতেছিলেন ও বৃদ্ধ রতিকান্ত একটি কাঠের চৌকিতে আসন হইয়া বসিয়া ধীরে ধীরে তামাক টানিতেছিল। সেদিন এই সময় এই অবস্থায় দৈমক্রমে হরলালের মাস্টারি বাহাল হইয়া গেল। রতিকান্ত জিজ্ঞাসা করিল, আপনার পড়া কি পর্যন্ত? হরলাল একটুখানি মুখ নিচু করিয়া কহিল, এন্ট্রেন্স পাশ করিয়াছি। রতিকান্ত ভ্রু তুলিয়া কহিল, শুধু এন্ট্রেন্স পাস? আমি বললি কলেজে পড়িয়াছেন, আপনার বয়সও তো নেহাত কম দেখি না। হরলাল চুপ করিয়া রহিল। আশ্রিত ও আশ্রয় প্রত্যাশীদিগকে সকল রকমে পীড়ন করাই রতিকান্তের প্রধান আনন্দ ছিল। রতিকান্ত আদর করিয়া বেণুকে কোলের কাছে টানিয়া লইবার চেষ্টা করিয়া কহিল, কত বিয়ে আসিল ও গেল, কাহাকেও পছন্দ হইল না, আর শেষকালে কি সোনাবাবু এন্ট্রেন্স পাস করা মাস্টারের কাছে পড়িবেন? বেণু রতিকান্তের আদরের আকর্ষণ জোর করিয়া ছাড়াইয়া লইয়া কহিল, যাও। রতিকান্তকে বেণু কোনো মতেই সহ্য করিতে পারিত না, কিন্তু রতিও বেণুর এই অসহিষ্ণুতাকে তাহার বাল্য মাধুর্যের একটা লক্ষণ বলিয়া ইহাতে খুব আমোদ পাইবার চেষ্টা করিত এবং তাহাকে সোনাবাবু চাঁদবাবু বলিয়া খেপাইয়া আগুন করিয়া তুলিত। হরলালের উমেদারি সফল হওয়া শক্ত হইয়া উঠিয়াছিল। সে মনে মনে ভাবিতেছিল, এইবার কোনো সুযোগে চৌকি হইতে উঠিয়া বাহির হইতে পারিলে বাঁচা যায়। এমন সময় অধরলালের সহসা মনে হইল, এই ছোকরাটিকে নিতান্ত সামান্য মাহিনা দিলেও পাওয়া যাইবে। শেষকালে স্থির হইল, হরলাল বাড়িতে থাকিবে, খাইবে ও 5 টাকা করিয়া বেতন পাইবে। বাড়িতে রাখিয়া যেটুকু অতিরিক্ত দাক্ষিণ্য প্রকাশ করা হইবে, তাহার বদলে অতিরিক্ত কাজ আদায় করিয়া নিলেই এটুকু দয়া সার্থক হইতে পারিবে। এবারে মাস্টার টিকিয়া গেল। প্রথম হইতেই হরলালের সঙ্গে বেণুর এমনি জমিয়া গেল যেন তাহারা দুই ভাই। কলিকাতায় হরলালের আত্মীয় বন্ধু কেহই ছিল না। এই সুন্দর ছোট ছেলেটি তাহার সমস্ত হৃদয় জুড়িয়া বসিল। অভাগা হরলালের এমন করিয়া কোনো মানুষকে ভালোবাসিবার সুযোগ ইতিপূর্বে কক্ষণও ঘটে নাই। কি করিলে তাহার অবস্থা ভালো হইবে, এই আশায় সে বহু কষ্টে বই জোগাড় করিয়া কেবলমাত্র নিজের চেষ্টায় দিন রাত শুধু পড়া করিয়াছে। মাকে পরাধীন থাকিতে হইয়াছিল বলিয়া ছেলের শিশু বয়স কেবল সংকোচেই কাটিয়াছে। নিষেধের গণ্ডি পার হইয়া দুষ্টামির দ্বারা নিজের বাল্যপ্রতাপকে জয়শালী করিবার সুখ সে কোনো দিন পায় নাই। সে কাহারও দলে ছিল না। সে আপনার ছেঁড়া বই ও ভাঙা প্লেটের মাঝখানে একলাই ছিল। জগতে জন্মিয়া যে ছেলেকে শিশুকালেই নিস্তব্ধ ভালো মানুষ হইতে হয়, তখন হইতেই মাতার দুঃখ ও নিজের অবস্থা যাহাকে সাবধানে বুঝিয়া চলিতে হয়, সম্পূর্ণ অবিবেচক হইবার স্বাধীনতা যাহার ভাগ্যে কোনোদিন জোটে না, আমোদ করিয়া চঞ্চলতা করা বা দুঃখ পাইয়া কাঁদা, এ দুটোই যাহাকে অন্য লোকের অসুবিধা ও বিরক্তির ভয়ে সমস্ত শিশুশক্তি প্রয়োগ করিয়া চাপিয়া যাইতে হয়, তাহার মতো করুণার পাত্র অথচ করুণা হইতে বঞ্চিত জগতে কে আছে? সেই পৃথিবীর সকল মানুষের নিজে চাপা পড়া হরলাল নিজেও জানিত না তাহার মনের মধ্যে এত স্নেহের রস অবসরের অপেক্ষায় এমন করিয়া জমা হইয়াছিল। বেণুর সঙ্গে খেলা করিয়া, তাহাকে পড়াইয়া, অসুখের সময় তাহার সেবা করিয়া হরলাল স্পষ্ট বুঝিতে পারিল, নিজের অবস্থার উন্নতি করার চেয়েও মানুষের আর একটা জিনিস আছে। সে যখন পাইয়া বসে তখন তাহার কাছে আর কিছুই লাগে না। বেণুও হরলালকে পাইয়া বাঁচিল, কারণ ঘরে সে একটি ছেলে, একটি অতি ছোট ও আরেকটি 3 বছরের বোন আছে। বেণু তাহাদিগকে সঙ্গদানের যোগ্যই মনে করে না। পাড়ার সমবয়সী ছেলের অভাব নাই, কিন্তু অধরলাল নিজের ঘরকে অত্যন্ত বড় ঘর বলিয়া নিজের মনে নিশ্চয় স্থির করিয়া রাখাতে মেলামেশা করিবার উপযুক্ত ছেলে বেণুর ভাগ্যে জুটিল না। কাজেই হরলাল তাহার একমাত্র সঙ্গী হইয়া উঠিল। অনুকূল অবস্থায় বেণুর যে সকল দৌরাত্ম্য 10 জনের মধ্যে ভাগ হইয়া একরকম সহনযোগ্য হইতে পারিতে, তাহা সমস্তই একা হরলালকে বহিতে হইত। এই সমস্ত উপদ্রব প্রতিদিন সহ্য করিতে করিতে হরলালের স্নেহ আরও দৃঢ় হইয়া উঠিতে লাগিল।
রদিকান্ত বলিতে লাগিল, আমাদের সোনাবাবুকে মাস্টারমশাই মাটি করিতে বসিয়াছেন। অধরলালেরও মাঝে মাঝে মনে হইতে লাগিল, মাস্টারের সঙ্গে ছাত্রের সম্বন্ধটি ঠিক যেন যথোচিত হইতেছে না। কিন্তু হরলালকে বেনুর কাছ হইতে তফাত করে এমন সাধ্য এখন কাহার আছে? বেনুর বয়স এখন 11। হরলাল এফএ পাশ করিয়া জলপানি পাইয়া তৃতীয় বার্ষিকে পুড়িতেছে। ইতিমধ্যে কলেজে তাহার দুটি একটি বন্ধু যে জোটে নাই তাহা নহে, কিন্তু ওই 11 বছরের ছেলেটি তাহার সকল বন্ধুর সেরা। কলেজ হইতে ফিরিয়া বেনুকে লইয়া সে গোলদিঘি এবং কোনো দিন ইডেন গার্ডেনে বেড়াইতে যাইত। তাহাকে গ্রিক ইতিহাসের বীর পুরুষদের কাহিনী বলিত, তাহাকে স্কট ও ভিক্টর হিউগোর গল্প একটু একটু করিয়া বাংলায় শোনাইত। উচ্চ ঈশ্বরে তাহার কাছে ইংরেজি কবিতা আবৃত্তি করিয়া তাহা তর্জমা করিয়া ব্যাখ্যা করিত। তাহার কাছে শেক্সপিয়ারের জুলিয়াস সিজার মানে করিয়া পড়িয়া তাহা হইতে অ্যান্টনির বক্তৃতা মুখস্থ করাইবার চেষ্টা করিত। ওই একটুখানি বালক হরলালের হৃদয় উদ্বোধনের পক্ষে যেন সোনার কাঠির মতো হইয়া উঠিল। একলা বসিয়া যখন পড়া মুখস্থ করিত, তখন ইংরেজি সাহিত্য সে এমন করিয়া মনের মধ্যে গ্রহণ করে নাই। এখন সে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য যাহা কিছু পড়ে, তাহার মধ্যে কিছু রস পাইলেই সেটা আগে বেনুকে দিবার জন্য আগ্রহ বোধ করে, এবং বেনুর মনে সেই আনন্দ সঞ্চার করিবার চেষ্টাতেই তাহার নিজের বুঝিবার শক্তি ও আনন্দের অধিকার যেন 2 গুণ বাড়িয়া যায়। বেনু স্কুল হইতে আসিয়াই কোনোমতে তাড়াতাড়ি জলপান সারিয়াই হরলালের কাছে যাইবার জন্য একেবারে ব্যস্ত হইয়া উঠিত। তাহার মা তাহাকে কোনো ছুতায়, কোনো প্রলোভনে অন্তঃপুরে ধরিয়া রাখিতে পারিত না। নুনিবালার ইহা ভালো লাগে নাই। তাহার মনে হইত হরলাল নিজের চাকরি বজায় রাখিবার জন্যই ছেলেকে এত করিয়া বশ করিবার চেষ্টা করিতেছে। সে একদিন হরলালকে ডাকিয়া পর্দার আড়াল হইতে বলিল, তুমি মাস্টার, ছেলেকে কেবল সকালে 1 ঘণ্টা, বিকালে 1 ঘণ্টা পড়াইবে। দিনরাত্রি উহার সঙ্গে লাগিয়া থাকো কেন? আজকাল ও যে মা বাপ কাহুকেও মানে না। ও কেমন শিক্ষা পাইতেছে? আগে যে ছেলে মা বলিতে একেবারে নাচিয়া উঠিত, আজ যে তাহাকে ডাকিয়া পাওয়া যায় না। বেনু আমার বড় ঘরের ছেলে, উহার সঙ্গে তোমার অত মাখামাখি কিসের জন্য? সেদিন রতিকান্ত অধরবাবুর কাছে গল্প করিতেছিল যে তাহার জানা 3-4 জন লোক বড় মানুষের ছেলের মাস্টারি করিতে আসিয়া ছেলের মন এমন করিয়া বশ করিয়া লইয়াছে যে ছেলে বিষয়ের অধিকারী হইলে তারাই সর্বেসর্বা হইয়া ছেলেকে স্বেচ্ছামতো চালাইয়াছে। হরলালের প্রতি ইশারা করিয়া যে এ সকল কথা বলা হইতেছিল, তাহা হরলালের বুঝিতে বাকি ছিল না। তবু সে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়া গিয়াছিল। কিন্তু আজ বেনুর মার কথা শুনিয়া তাহার বুক ভাঙিয়া গেল। সে বুঝিতে পারিল বড় মানুষের ঘরে মাস্টারের পদবিটা কি। গোয়াল ঘরের ছেলেকে দুধ যোগাইবার যেমন গরু আছে, তেমনি তাহাকে বিদ্যা যোগাইবার একটা মাস্টারও রাখা হইয়াছে। ছাত্রের সঙ্গে স্নেহপূর্ণ আত্মীয়তার সম্বন্ধ স্থাপন এত বড় একটা স্পর্ধা যে বাড়ির চাকর হইতে গৃহিণী পর্যন্ত কেউই তাহা সহ্য করিতে পারে না, এবং সকলেই সেটাকে স্বার্থ সাধনের একটা চাতুরি বলিয়াই জানে। হরলাল কম্পিত কণ্ঠে বলিল, মা, বেনুকে আমি কেবল পড়াইব, তাহার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকিবে না। সেদিন বিকালে বেনুর সঙ্গে তাহার খেলিবার সময় হরলাল কলেজ হইতে ফিরিলই না। কেমন করিয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া সে সময় কাটাইল তাহা সেই জানে। সন্ধ্যা হইলে যখন সে পড়াইতে আসিল, তখন বেনু মুখ ভার করিয়া রহিল। হরলাল তাহার অনুপস্থিতির কোনো জবাবদিহি করিল না, পড়াইয়া গেল। সেদিন পড়া সুবিধা মতো হইলই না। হরলাল প্রতিদিন রাত্রি থাকিতে উঠিয়া তাহার ঘরে বসিয়া পড়া করিত। বেনু সকালে উঠিয়াই মুখ ধুইয়া তাহার কাছে ছুটিয়া যাইত। বাগানে বাঁধানো চৌবাচ্চায় মাছ ছিল, তাহাদিগতে মুড়ি খাওয়ানো ইহাদে এক কাজ ছিল। বাগানের এক কোণে কতগুলা পাথর সাজাইয়া ছোট ছোট রাস্তা ও ছোট গেট ও বেড়া তৈরি করিয়া বেনু বালখিল্য ঋষি আশ্রমের উপযুক্ত একটি অতি ছোট বাগান বসাইয়াছিল। সেই বাগানে মালির কোনো অধিকার ছিল না। সকালে এই বাগানের চর্যা করা তাহাদের দ্বিতীয় কাজ। তাহার পরে রৌদ্রে বেশি হইলে বাড়ি ফিরিয়া বেনু হরলালের কাছে পড়িতে বসিত। কাল সায়াহ্নে যে গল্পের অংশ শোনা হয় নাই, সেইটে শুনিবার জন্য আজ বেনু যথাসাধ্য ভোরে উঠিয়া বাইরে ছুটি আসিয়াছিল। সে মনে করিয়াছিল সকালে উঠায় সে আজ মাস্টার মশাইকে বুঝি জিতিয়াছে। ঘরে আসিয়া দেখিল মাস্টার মশাই নাই। দরোয়ানকে জিজ্ঞাসা করিয়া জানিল মাস্টার মশাই বাইরে হইয়া গিয়াছেন। সেদিনও সকালে পড়ার সময় বেনু ক্ষুদ্র হৃদয়টুকুর বেদনা লইয়া মুখ গম্ভীর করিয়া রহিল। সকালবেলায় হরলাল কেন যে বাইরে হইয়া গিয়াছিল তাহা জিজ্ঞাসাও করিল না। হরলাল বেনুর মুখের দিকে না চাহিয়া বইয়ের পাতার উপর চোখ রাখিয়া পড়াইয়া গেল।
বেনু বাড়ির ভিতরে তাহার মায়ের কাছে যখন খাইতে বসিল তখন তাহার মা জিজ্ঞাসা করিলেন, কাল বিকাল হইতে তোর কি হইয়াছে বল দেখি, মুখ হাঁড়ি করিয়াছিস কেন, ভালো করিয়া খাচ্ছিস না, ব্যাপারখানা কি? বেনু কোনো উত্তর করিল না। আহারের পর মা তাহাকে কাছে টানিয়া আনিয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদর করিয়া যখন তাহাকে বারবার প্রশ্ন করিতে লাগিলেন, তখন সে আর থাকিতে পারিল না। ফু পাইয়া কাঁদিয়া উঠিল, বলিল, মাস্টার মশাই। মা কহিলেন, মাস্টার মশাই কি? বেনু বলিতে পারিল না মাস্টার মশাই কি করিয়াছেন, কি যে অভিযোগ তাহা ভাষায় ব্যক্ত করা কঠিন। ননিবালা কহিলেন, মাস্টার মশাই বুঝি তোর মায়ের নমে তোর কাছে লাগাইয়াছেন? সে কথার কোনো অর্থ বুঝিতে না পারিয়া বেনু চলিয়া গেল। ইতিমধ্যে বাড়িতে অধরবাবুর কতকগুলা কাপড় চোপড় চুরি হইয়া গেল। পুলিশকে খবর দেওয়া হইল। পুলিশ খানাতল্লাশিতে হরলালের বাক্স সন্ধান করিতে ছাড়িল না। রতিঘন্ত নিতান্তই নিরীহভাবে বলিল, যে লোক লইয়াছে সে কি আর মাল বাক্সর মধ্যে রাখিয়াছে? মালের কোনো কিনারা হইল না। এরূপ লোকসান অধরলালের পক্ষে অসহ্য। তিনি পৃথিবীশুদ্ধ লোকের উপর চটিয়া উঠিলেন। রতিকান্ত কহিল, বাড়িতে অনেক লোক রহিয়াছে, কাহাকেই বা দোষ দিবেন, কাহাকেই বা সন্দেহ করিবেন, যাহার যখন খুশি আসিতেছে যাইতেছে। অধরলাল মাস্টারকে ডাকাইয়া বলিলেন, দেখো হরলাল, তোমাদের কাহাকেও বাড়িতে রাখা আমার পক্ষে সুবিধা হইবে না। এখন হইতে তুমি আলাদা বাসায় থাকিয়া বেনুকে ঠিক সময় মতো পড়াইয়া যাইবে, এই হইলেই ভালো হয়। না হয় আমি তোমার 2 টাকা মাইনে বৃদ্ধি করিয়া দিতে রাজি আছি। রতিকান্ত তামাক টানিতে টানিতে বলিল, এ তো অতি ভালো কথা, উভয় পক্ষেই ভালো। হরলাল মুখ নিচু করিয়া শুনিল, তখন কিছু বলিতে পারিল না। ঘরে আসিয়া অধরবাবুকে চিঠি লিখিয়া পাঠাইল, নানা কারণে বেনুকে পড়ানো তাহার পক্ষে সুবিধা হইবে না, অতএব আজই সে বিদায় গ্রহণ করিবার জন্যে প্রস্তুত হইয়াছে। সেদিন বেনু স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিল মাস্টারমশাইয়ের ঘর শূন্য। তাহার সেই ভগ্নপ্রায় টিনের পেটরাটিও নাই। দড়ির ওপর তাহার চাদর ও গামছা ঝুলিত, সে দড়িটা আছে কিন্তু চাদর ও গামছা নাই। টেবিলের ওপর খাতাপত্র ও বই এলোমেলো ছড়ানো থাকিত, তাহার বদলে সেখানে একটা বড় বোতলের মধ্যে সোনালি মাছ ঝকঝক করিতে করিতে ওঠানামা করিতেছে। বোতলের গায়ের ওপর মাস্টারমশাইয়ের হস্তাক্ষরে বেনুর নাম লেখা একটা কাগজ আঁটা, আরেকটি নতুন ভালো বাঁধাই করা ইংরেজি ছবির বই। তাহার ভেতরপার পাতায় এক প্রান্তে বেনুর নাম ও তাহার নিচে আজকের তারিখ, মাস ও সন দেওয়া আছে। বেনু ছুটিয়া তাহার বাপের কাছে গিয়া কহিল, বাবা, মাস্টারমশাই কোথায় গেছেন? বাপ তাহাকে কাছে টানিয়া লইয়া কহিলেন, তিনি কাজ ছাড়িয়া দিয়া চলিয়া গেছেন। বেনু বাপের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরে বিছানার ওপরে উপুড় হইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অধরবাবু ব্যাকুল হইয়া কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না। পরদিন বেলা 10:30টার সময় হরলাল একটা মেসের ঘরে তক্তপোষের ওপর উন্মনা হইয়া বসিয়া কলেজে যাইবে কিনা ভাবিতেছে, এমন সময় হঠাৎ দেখিল প্রথমে অধরবাবুদের দরোয়ান ঘরে প্রবেশ করিল এবং তাহার পিছনে বেনু ঘরে ঢুকিয়াই হরলালের গলা জড়াইয়া ধরিল। হরলালের গলার স্বর আটকাইয়া গেল। কথা কহিতে গেলেই তাহার 2 চোখ দিয়া জল ঝরিয়া পড়িবে, এই ভয়ে সে কোনো কথাই কহিতে পারিল না। বেনু কহিল, মাস্টারমশাই, আমাদের বাড়ি চলো। বেনু তাহাদের বৃদ্ধ দরোয়ান চন্দ্রভানকে ধরিয়া পড়িয়াছিল, যেমন করিয়া হোক মাস্টারমশাইয়ের বাড়িতে তাহাকে লইয়া যাইতে হইবে। পাড়ার যে মুটে হরলালের পেটরা বহিয়া আনিয়াছিল, তাহার কাছ হইতে সন্ধান লইয়া আজ স্কুলে যাইবার গাড়িতে চন্দ্রভান বেনুকে হরলালের মেসে আনিয়া উপস্থিত করিয়াছে। কেন যে হরলালের পক্ষে বেনুদের বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব, তাহা সে বলিতেও পারিল না, অথচ তাহাদের বাড়িতেও যাইতে পারিল না। বেনু যে তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বলিয়াছিল, আমাদের বাড়ি চলো, এই স্পর্শ, এই কথাটার স্মৃতি কত দিনে কত রাত্রে তাহার কণ্ঠ চাপিয়া ধরিয়া যেন তাহার নিঃশ্বাস রোধ করিয়াছে। কিন্তু ক্রমে এমনও দিন আসিল যখন 2 পক্ষেই সমস্ত চুকিয়া গেল। বক্ষের শিরা আঁকড়াইয়া ধরিয়া বেদনা নিশাচর বাদুরের মতো আর ঝুলিয়া রইল না। হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনে যোগ করিতে পারিল না। সে কোনো মতেই স্থির হইয়া পড়িতে বসিতে পারিত না। সে খানিকটা পড়িবার চেষ্টা করিয়াই ধাঁ করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণে দ্রুতপদে রাস্তায় ঘুরিয়া আসিত। কলেজের লেকচারের নোটের মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে যে সমস্ত আগযোগ পারিত, তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না। হরলাল বুঝিল এ সমস্ত ভালো লক্ষণ নয়। পরীক্ষায় সে যদি বা পাশ হয়, বৃত্তি পাইবার কোনো সম্ভাবনা নাই। বৃত্তি না পাইলে কলিকাতায় তাহার একদিনও চলিবে না। ওদিকে দেশে মাকেও 2-4 টাকা পাঠানো চাই। নানা চিন্তা করিয়া চাকরির চেষ্টায় বাহির হইল। চাকরি পাওয়া কঠিন, কিন্তু না পাওয়া তাহার পক্ষে আরও কঠিন।
এই জন্য আশা ছাড়িয়াও আশা ছাড়িতে পারিল না। হরলালের সৌভাগ্যক্রমে একটি বড় ইংরেজ সদাগরের আপিসে উমেদারি করিতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল। সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া লোক চিনিতে পারেন। হরলালকে ডাকিয়া তাহার সঙ্গে দুচার কথা কহিয়াই তিনি মনে মনে বলিলেন, এ লোকটা চলিবে। জিজ্ঞাসা করিলেন, কাজ জানা আছে? হরলাল কহিল, না। জামিন দিতে পারিবে? তাহার উত্তরেও না। কোনো বড় লোকের কাছ হইতে সার্টিফিকেট আনিতে পারো? কোনো বড় লোককেই সে জানে না। শুনিয়া সাহেব আরও যেন খুশি হইয়াই কহিলেন, আচ্ছা বেশ, 25 টাকা বেতনে কাজ আরম্ভ কর, কাজ শিখিলে উন্নতি হইবে। তারপরে সাহেব তাহার বেশভূষার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, 15 টাকা আগাম দিতেছি, আপিসের উপযুক্ত কাপড় তৈরি করাইয়া লইবে। কাপড় তৈরি হইল। হরলাল আপিসেও বাহির হইতে আরম্ভ করিল। বড় সাহেব তাহাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন। অন্য কেরানিরা বাড়ি গেলেও হরলালের ছুটি ছিল না। একদিন সাহেবের বাড়ি গিয়াও তাহাকে কাজ বুঝাইয়া দিয়া আসিতে হইত। এমনি করিয়া কাজ শিখিয়া লইতে হরলালের বিলম্ব হইল না। তাহার সহযোগী কেরানিরা তাহাকে ঠেকাইবার অনেক চেষ্টা করিল, তাহার বিরুদ্ধে উপরওয়ালার কাছে লাগালাগিও করিল, কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালের কোনো অপকার করিতে পারিল না। যখন তাহার 40 টাকা মাহিনা হইল, তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটা ছোটখাটো গলির মধ্যে ছোটখাটো বাড়িতে বাসা করিল। এতদিন পরে তাহার মাল দুঃখ ঘুচিল। মা বলিলেন, বাবা, এইবার বউ ঘরে আনিব। হরলাল মাতার পায়ের ধুলা লইয়া বলিল, মা, ওইটে মাপ করিতে হইবে। মাতার আরেকটি অনুরোধ ছিল। তিনি বলিতেন, তুই যে দিনরাত তোর ছাত্র বেণুগোপালের গল্প করিস, তাহাকে একবার নিমন্ত্রণ করিয়া খাওয়া, তাহাকে আমার দেখিতে ইচ্ছা করে। হরলাল করিও, মা, এ বাসায় তাহাকে কোথায় বসাইব? রোসো, একটা বড় বাসা করি, তাহার পরে তাহাকে নিমন্ত্রণ করিব। হরলালের বেতন বৃদ্ধির সঙ্গে ছোট গলি হইতে বড় গলি ও ছোট বাড়ি হইতে বড় বাড়িতে তাহার বাস পরিবর্তন হইল। তবু সে কি জানি কি মনে করিয়া অধরলালের বাড়ি যাইতে বা বেণুকে নিজের বাসায় ডাকিয়া আনিতে কোনোমতেই মন স্থির করিতে পারিল না। হয়তো কোনোদিনই তাহার সংকোচ ঘুচিত না। এমন সময় হঠাৎ খবর পাওয়া গেল বেণুর মা মারা গিয়াছেন। শুনিয়া মুহূর্ত বিলম্ব না করিয়া সে অধরলালের বাড়ি গিয়া উপস্থিত হইল। এই দুই অসমবয়সী বন্ধুতে অনেক দিন পরে আবার একবার মিলন হইল। বেণুর অশৌচের সময় পার হইয়া গেল। তবু এ বাড়িতে হরলালের যাতায়াত চলিতে লাগিল, কিন্তু ঠিক তেমনটি আর কিছুই নাই। বেণু এখন বড় হইয়া উঠিয়া অঙ্গুষ্ঠ ও তর্জনীযোগে তাহার নূতন গোফের রেখার সাধ্য সাধনা করিতেছে। চালচলনে বাবু আনা ফুটিয়া উঠিয়াছে। এখন তাহার উপযুক্ত বন্ধুবান্ধবেরও অভাব নাই। ফোনোগ্রাফে থিয়েটারের নটিদের ইতর গান বাজাইয়া সে বন্ধুমহলকে আমোদে রাখে। পরিবার ঘরে সেই সাবেক ভাঙা চৌকি ও দাগি টেবিল কোথায় গেল? আয়নাতে, ছবিতে, আসবাবে ঘর যেন ছাতি ফুলিয়া রহিয়াছে। বেণু এখন কলেজে যায়, কিন্তু দ্বিতীয় বার্ষিকের সীমানা পার হইবার জন্য তাহার কোনো তাগিদ দেখা যায় না। বাপ স্থির করিয়া আছেন, 2-1টা পাশ করাইয়া লইয়া বিবাহের হাটে ছেলের বাজার দর বাড়াইয়া তুলিবেন। কিন্তু মাতা জানিতেন ও স্পষ্ট করিয়া বলিতেন, আমার বেণুকে সামান্য লোকের ছেলের মতো গৌরব প্রমাণ করিবার জন্য পাশের হিসেব দিতে হইবে না। লোহার সিন্দুকে কোম্পানির কাগজ অক্ষয় হইয়া থাক। ছেলেও মাতার এ কথাটা বেশ করিয়া মনে মনে বুঝিয়া লইয়াছিও। যাহা হোক, বেণুর পক্ষে সে যে আজ নিতান্তই অনাবশ্যক, তাহা হরলাল স্পষ্টই বুঝিতে পারিল। এবং কেবলই থাকিয়া থাকিয়া সেই দিনের কথা মনে পড়িল, যেদিন বেণু হঠাৎ সকালবেলায় তাহার সেই মেসের বাসায় গিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, মাস্টারমশাই, আমাদের বাড়ি চলো। সে বেণু নাই, সে বাড়ি নাই। এখন মাস্টারমশাইকে কেই বা ডাকিবে? হরলাল মনে করিয়াছিল এইবার বেণুকে তাহাদের বাসায় মাঝে মাঝে নিমন্ত্রণ করিবে, কিন্তু তাহাতে আহ্বান করিবার জোর পাইল না। একবার ভাবিল উহাকে আসিতে বলিব, তারপরে ভাবিল বলিয়া লাভ কি, বেণু হয়তো নিমন্ত্রণ রক্ষা করিবে, কিন্তু থাক। হরলালের মা ছাড়িলেন না। তিনি বারবার বলিতে লাগিলেন তিনি নিজের হাতে রাঁধিয়া তাহাকে খাওয়াইবেন। আহা, বাছার মা মারা গেছে। অবশেষে হরলাল একদিন তাহাকে নিমন্ত্রণ করিতে গেল। কহিল, অধরবাবুর কাছ হইতে অনুমতি লইয়া আসি। বেণু কহিল, অনুমতি লইতে হইবে না, আপনি কি মনে করেন আমি এখনো সেই খোকাবাবু আছি? হরলালের বাসায় বেণু খাইতে আসিল।
মা এই কার্তিকের মতো ছেলেটিকে তাহার 2 স্নিগ্ধ চক্ষুর আশীর্বাদে অভিষিক্ত করিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। তাহার কেবলই মনে হইতে লাগিল, আহা, এই বয়সের এমন ছেলেকে ফেলিয়া ইহার মা যখন মরিল, তখন তাহার প্রাণ না জানি কেমন করিতেছিল। আহার সারিয়াই বেনু কহিল, মাস্টারমশাই, আমাকে আজ একটু সকাল সকাল যাইতে হইবে, আমার 2-1 বন্ধু আসিবার কথা আছে। বলিয়া পকেট হইতে সোনার ঘড়ি খুলিয়া একবার সময় দেখিয়া লইল। তাহার পরে সংক্ষেপে বিদায় লইয়া জুড়ি গাড়িতে চড়িয়া বসিল। হরলাল তাহার বাসার দরজার কাছে দাঁড়াইয়া লহিল। গাড়ি সমস্ত গলিকে কাঁপিয়া দিয়া মুহূর্তের মধ্যেই চোখের বাহির হইয়া গেল। মা কহিলেন, হরলাল, উহাকে মাঝে মাঝে ডাকিয়া আনিস, এই বয়সে উহার মা মারা গিয়াছেন মনে করিলে আমার প্রাণটা কেমন করিয়া ওঠে। হরলাল চুপ করিয়া রহিল। এই মাতৃহীন ছেলেটিকে সান্ত্বনা দিবার জন্য সে কোনো প্রয়োজন বোধ করিল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, বাস, এই পর্যন্ত, আর কক্ষণও ডাকিব না। একদিন 5 টাকা মাইনারের মাস্টারি করিয়াছিলাম বটে, কিন্তু আমি সামান্য হরলাল মাত্র। একদিন সন্ধ্যার পর হরলাল আফিস হইতে ফিরিয়া আসিয়া দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে। সেখানে যে কোনো লোক আছে তাহা লক্ষ্য না করিয়াই সে বোধহয় উপরে উঠিয়া যাইত, কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল অ্যাসেন্সের গন্ধে আকাশপূর্ণ। ঘরে প্রবেশ করিয়া হরলাল জিজ্ঞাসা করিল, কে মশাই? বেনু বলিয়া উঠিল, মাস্টার মশাই, আমি। হরলাল কহিল, এ কি ব্যাপার, কখন আসিয়াছ? বেনু কহিল, অনেকক্ষণ আসিয়াছি, আপনি যে এত দেরি করিয়া আফিস হইতে ফেরেন তাহা তো আমি জানিতাম না। বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে, তারপর আর একবারও বেনুয়ে বাসায় আসে নাই। বলা নাই, কহা নাই, আজ হঠাৎ এমন করিয়া সে যে সন্ধ্যার সময় এই অন্ধকার ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে, ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল। উপরের ঘরে গিয়া পাতি জ্বালিয়া 2 জনে বসিল। হরলাল জিজ্ঞাসা করিল, সব ভালো তো, কিছু বিশেষ খবর আছে? বেনু কহিল, পড়াশুনো ক্রমে তাহার পক্ষে বড়ই একঘেয়ে হইয়া আসিয়াছে। কাহাতক সে বৎসরের পর বৎসর ওই সেকেন্ড ইয়ারেই আটকা পড়িয়া থাকে। তাহার চেয়ে অনেক বয়সে ছোট ছেলের সঙ্গে তাহাকে পড়তে হয়। তাহার বড় লজ্জা করে, কিন্তু বাবা কিছুতেই বোঝেন না। হরলাল জিজ্ঞাসা করিল, তোমার কি ইচ্ছা? বেনু কহিল, তাহার ইচ্ছা সে বিলাত যায়, ব্যারিস্টার হইয়া আসে। তাহারই সঙ্গে একসঙ্গে পড়িত, এমনকি তাহার চেয়ে পড়াশোনায় অনেক কাঁচা একটি ছেলে বিলাতে যাইবে স্থির হয়ে গেছে। হরলাল কহিল, তোমার বাবাকে তোমার ইচ্ছা জানিয়াছ? বেনু কহিল, জানিয়াছি। বাবা বলেন পাশ না করিলে বিলাতে যাইবার প্রস্তাব তিনি কানে আনিবেন না, কিন্তু আমার মন খারাপ হয়ে গেছে, এখানে থাকিলে আমি কিছুতেই পাশ করিতে পারব না। হরলাল চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। বেনু কহিল, আজ এই কথা লইয়া বাবা আমাকে যাহা মুখে আসিয়াছে তাহাই বলিয়াছেন, তাই আমি বাড়ি ছাড়িয়া চলিয়া আসিয়াছি। মা থাকিলে এমন কখনোই হইতে পারিত না। বলিতে বলিতে সে অভিমানে কাঁদিতে লাগিল। হরলাল কহিল, চলো, আমি শুদ্ধ তোমার বাবার কাছে যাই, পরামর্শ করিয়া যাহা ভালো হয় স্থির করা যাইবে। বেনু কহিল, না, আমি সেখানে যাইব না। বাপের সঙ্গে রাগারাগি করিয়া হরলালের বাড়িতে আসিয়া বেনু থাকিবে, এ কথাটা হরলালের মোটেই ভালো লাগিল না। অথচ আমার বাড়ি থাকিতে পারিবে না, এ কথা বলাও বড় শক্ত। হরলাল ভাবিল, আর একটু বাদে মনটা একটু ঠান্ডা হইলেই ইহাকে ভুলাইয়া বাড়ি লইয়া যাইব। জিজ্ঞাসা করিল, তুমি খাইয়া আসিয়াছ? বেনু কহিল, না, আমার ক্ষুধা নাই, আমি আজ খাইব না। হরলাল কহিল, সে কি হয়? তাড়াতাড়ি মাকে গিয়া কহিল, মা, বেনু আসিয়াছে, তাহার জন্য কিছু খাবার চাই। শুনিয়া মা ভারী খুশি হইয়া খাবার তৈরি করিতে গেলেন। হরলাল আফিসের কাপড় ছাড়িয়া মুখ হাত ধুইয়া বেনুর আশে আসিয়া বসিল। একটুখানি কাশিয়া একটুখানি ইতস্তত করিয়া সে বেনুর কাঁধের উপর হাত রাখিয়া কহিল, বেনু, কাজটা ভালো হইতেছে না। বাবার সঙ্গে ঝগড়া করিয়া বাড়ি হইতে চলিয়া আসা, এটা তোমার উপযুক্ত নয়। শুনিয়া তৎক্ষণি বিছানা ছাড়িয়া উঠিয়া বেনু কহিল, আপনার এখানে যদি সুবিধা না হয় আমি সতীশের বাড়ি যাইব। বলিয়া সে চলিয়া যাইবার উপক্রম করিল। হরলাল তার হাত ধরিয়া কহিল, রোসো, কিছু খাইয়া যাও। বেনু রাগ করিয়া কহিল, না, আমি খাইতে পারিব না, বলিয়া হাত ছাড়াইয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। এমন সময় হরলালের জন্য যে জলখাবার প্রস্তুত ছিল, তাহাই বেনুর জন্যে থালায় গুছাইয়া মা তাহাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, কোথায় যাও বাছা? বেনু কহিল, আমার কাজ আছে, আমি চলিলাম। মা কহিলেন, সে কি হয় বাছা, কিছু না খাইয়া যাইতে পারিবে না। এই বলিয়া সেই বারান্দায় পাত পারিয়া তাহাকে হাতে ধরিয়া খাইতে বসাইলেন। বেনু রাগ করিয়া কিছু খাইতেছে না, খাবার লইয়া একটু নাড়াচাড়া করিতেছে মাত্র। এমন সময় দরজার কাছে একটা গাড়ি আসিয়া থামিল।
প্রথমে একটা দরোয়ান ও তাহার পশ্চাতে স্বয়ং অধরবাবু মচমচ শব্দে সিঁড়ি বাহিয়া উপরে আসিয়া উপস্থিত। বেনুর মুখ বিবর্ণ হইয়া গেল। মা ঘরের মধ্যে সরিয়া গেলেন। অধর ছেলের সম্মুখে আসিয়া ক্রোধে কম্পিত কণ্ঠে হরলালের দিকে চাহিয়া কহিলেন, এই বুঝি, রতিকান্ত আমাকে তখনই বলিয়াছিল, কিন্তু তোমার পেটে যে এত মতলব ছিল তাহা আমি বিশ্বাস করি নাই। তুমি মনে করিয়াছ বেনুকে বশ করিয়া ওহার ঘাড় ভাঙিয়া খাইবে, কিন্তু সে হইতে দেব না। ছেলে চুরি করিবে, তোমার নামে পুলিশ কেস করিব, তোমাকে জেলে ঠেলিব, তবে ছাড়িব। এই বলিয়া বেনুর দিকে চাহিয়া কহিলেন, চল, ওঠ। বেনু কোনো কথাটি না কহিয়া তাহার বাপের পিছনে পিছনে চলিয়া গেল। সেদিন কেবল হরলালের মুখেই খাবার উঠিল না। এবারে হরলালের সদাবর আপিস কি জানি কি কারণে মফস্বল হইতে প্রচুর পরিমাণে চাল ডাল খরিদ করিতে প্রবৃত্ত হইয়াছে। এই উপলক্ষে হরলালকে প্রতি সপ্তাহেই শনিবার ভোরের গাড়িতে ৭-৮ হাজার টাকা লইয়া মফস্বলে যাইতে হইত। পাইকে দিগকে হাতে হাতে দাম চুকাইয়া দেবার জন্য মফস্বলের একটা বিশেষ কেন্দ্রে তাহাদের যে আপিস আছে সেইখানে ১০ ও ৫ টাকার নোট ও নগদ টাকা লইয়া সে যাইত। সেখানে রসিদ ও খাতা দেখিয়া গত সপ্তাহের মোটা হিসাব মিলাইয়া বর্তমান সপ্তাহের কাজ চালাইবার জন্য টাকা রেখে আসিত। সঙ্গে আপিসের ২ জন দরোয়ান যাইত। হরলালের জামিন নাই বলিয়া আপিসে একটা কথা উঠিয়াছিল, কিন্তু বড় সাহেব নিজের উপর সমস্ত ঝুঁকি লইয়া বলিয়াছিলেন হরলালের জামিনের প্রয়োজন নাই। মাঘ মাস হইতে এইভাবে কাজ চলিতেছে, চৈত্র পর্যন্ত চলিবে এমন সম্ভাবনা আছে। এই ব্যাপার লইয়া হরলাল বিশেষ ব্যস্ত ছিল। প্রায়ই তাহাকে অনেক রাত্রে আপিস হইতে ফিরিতে হইত। একদিন এইরূপ রাত্রে ফিরিয়া শুনিল বেনু আসিয়াছিল। মা তাহাকে খাওয়াইয়া যত্ন করিয়া বসাইয়াছিলেন। সেদিন তাহার সঙ্গে কথাবার্তা গল্প করিয়া তাহার প্রতি তাহার মন আরও স্নেহে আকৃষ্ট হইয়াছে। এমন আরও ২-১ দিন হইতে লাগিল। মা বলিলেন, বাড়িতে মা নাই নাকি, সেই জন্য তাহার সেখানে মন টেকে না। আমি বেনুকে তোর ছোট ভাইয়ের মতো আপন ছেলের মতোই দেখি। সেই স্নেহ পাইয়া আমাকে কেবল মা বলিয়া ডাকিবার জন্য এখানে আসে। এই বলিয়া আঁচলের প্রান্ত দিয়া তিনি চোখ মুছিলেন। হরলালের একদিন বেনুর সঙ্গে দেখা হইল। সেদিন সে অপেক্ষা করিয়া বসিয়াছিল। অনেক রাত পর্যন্ত কথাবার্তা হইল। বেনু বলিল, বাবা আজকাল এমন হইয়া উঠিয়াছেন যে আমি কিছুতেই বাড়িতে টিকিতে পারিতেছে না। বিশেষত শুনিতে পাইতেছি তিনি বিবাহ করিবার জন্য প্রস্তুত হইতেছেন। রতিবাবু সম্বন্ধ লইয়া আসিতেছেন, তাহার সঙ্গে কেবলই পরামর্শ চলিতেছে। পূর্বে আমি কোথাও গিয়ে দেরি করিলে বাবা অস্থির হইয়া উঠিতেন। এখন যদি আমি ২-৪ দিন বাড়িতে না ফিরি তাহা হইলে তিনি আরাম বোধ করেন। আমি বাড়ি থাকিলে বিবাহের আলোচনা সাবধানে করিতে হয় বলিয়া, আমি না থাকিলে তিনি হাঁপ ছাড়িয়া বাঁচেন। এই বিবাহ যদি হয় তবে আমি বাড়িতে থাকিতে পারিব না। আমাকে উদ্ধারের একটা পথ দেখাইয়া দিন, আমি স্বতন্ত্র হইতে চাই। স্নেহে ও বেদনায় হরলালের হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। সংকটের সময় আর সকলকে ফেলিয়া বেনু যে তাহার সেই মাস্টারমশাইয়ের কাছে আসিয়াছে, ইহাতে কষ্টের সঙ্গে সঙ্গে তাহার আনন্দ হইল। কিন্তু মাস্টারমশাইয়েরও কতটুকুই বা সাধ্য আছে? বেনু কহিল, যেমন করিয়া হোক বিলাতে গিয়ে ব্যারিস্টার হইয়া আসিলে এই বিপদ হইতে পরিত্রাণ পাই। হরলাল কহিল, অধরবাবু কি যাইতে দেবেন? বেনু কহিল, আমি চলিয়া গেলে তিনি বাঁচেন, কিন্তু টাকার উপরে যেরকম মায়া, বিলাতের খরচ তাহার কাছ হইতে সহজে আদায় হইবে না, একটু কৌশল করিতে হইবে। হরলাল বেনুর বিজ্ঞতা দেখিয়া হেসে কহিল, কি কৌশল? বেনু কহিল, আমি হ্যান্ড নোটে টাকা ধার করিব, পাওনাদার আমার নামে নালিশ করিলে তখন বাবা দায়ে পড়িয়া শোধ করিবেন, সেই টাকায় পালাইয়া বিলাত যাইব। সেখানে গেলে তিনি খরচ না দিয়া বাঁচিতে পারিবেন না। হরলাল কহিল, তোমাকে টাকা ধার দিবে কে? বেনু কহিল, আপনি পারেন না? হরলাল আশ্চর্য হইয়া কহিল, আমি? মুখে আর কোনো কথা বাহির হইল না। বেনু কহিল, কেন, আপনার দরোয়ান তো তোড়াই করিয়া অনেক টাকা ঘরে আনিল। হরলাল হাসিয়া কহিল, সে দরোয়ানও যেমন আমার, টাকাও তেমনি। বলিয়া এই আপিসের টাকার ব্যবহারটা কি তাহা বেনুকে বুঝাইয়া দিল। এই টাকা কেবল একটি রাত্রের জন্যই দরিদ্রের ঘরে আশ্রয় লয়, প্রভাত হইলে 10 দিকেতে গমন করে। বেনু কহিল, আপনাদের সাহেব আমাকে ধার দিতে পারেন না? না হয় আমি সুদ বেশি করিয়া দিব। হরলাল কহিল, তোমার বাপ যদি সিকিউরিটি দেন তাহলে আমার অনুরোধে হয়তো দিতেও পারেন। বেনু কহিল, বাবা যদি সিকিউরিটি দেবেন তো টাকা দিবেন না কেন? তর্কটা এখানেই মিটিয়া গেল।
হরলাল মনে মনে ভাবিতে লাগিল, আমার যদি কিছু থাকিত তবে বাড়িঘর জমিজমা সমস্ত বেচিয়া কিনিয়া টাকা দিতাম, কিন্তু একটিমাত্র অসুবিধা হইল যে বাড়িঘর জমিজমা কিছুই নাই। একদিন শুক্রবার রাত্রে হরলালের বাসার সম্মুখে জুড়ি গাড়ি দাঁড়াইল। বেনু গাড়ি হইতে নাবিবা মাত্র হরলালের আপিসের দরোয়ান তাহাকে মস্ত একটা সেলাম করিয়া উপরে বাবুকে শশব্যস্ত হইয়া সংবাদ দিতে গেল। হরলাল তখন তাহার শোবার ঘরে মেজের উপর বসিয়া টাকা মিলাইয়া লইতেছিল। বেনু সেই ঘরেই প্রবেশ করিল। আজ তাহার বেশ কিছু নূতন ধরনের শৌখিন ধুতি চাদরের বদলে নধর শরীরে পার্সি কোট ও প্যান্টালুন আটিয়া মাথায় ক্যাপ পরিয়া আসিয়াছে। তাহার দুই হাতের আঙুলে মণিমুক্তার আংটি ঝকমক করিতেছে। গলা হইতে লম্বিত মোটা সোনার চেনে আবদ্ধ ঘড়ি বুকের পকেটে নিবিষ্ট। কোটের আস্তিনের ভিতর হইতে জামার হাতায় হীরার বোতাম দেখা যাইতেছে। হরলাল টাকা গোনা বন্ধ করিয়া আশ্চর্য হইয়া কহিল, এ কি ব্যাপার, এত রাত্রে এ বেশে যে? বেনু কহিল, পরশু বাবার বিবাহ, তিনি আমার কাছে তাহা গোপন করিয়া রাখিয়াছেন, কিন্তু আমি খবর পাইয়াছি। বাবাকে বলিলাম আমি কিছুদিনের জন্য আমাদের বারাকপুরের বাগানে যাইব। শুনিয়া তিনি ভারী খুশি হইয়া রাজি হইয়াছেন, তাই বাগানে চলিয়াছি। ইচ্ছা হইতেছে আর ফিরিব না। যদি সাহস থাকিত তবে গঙ্গার জলে ডুবিয়া মরিতাম। বলিতে বলিতে বেনু কাঁদিয়া ফেলিল। হরলালের বুকে যেন ছুরি বিধিতে লাগিল। একজন অপরিচিত স্ত্রীলোক আসিয়া বেনুর মায়ের ঘর, মায়ের খাট, মায়ের স্থান অধিকার করিয়া লইলে বেনুর স্নেহস্মৃতি জড়িত বাড়ি যে বেনুর পক্ষে কিরকম কণ্টকময় রইয়া উঠিবে তাহা হরলাল সমস্ত হৃদয় দিয়া বুঝিতে পারিল। মনে মনে ভাবিল, পৃথিবীতে গরিব হইয়া না জন্মিলেও দুঃখের এবং অপমানের অন্ত নাই। বেনুকে কি বলিয়া যে সান্ত্বনা দিবে তাহা কিছুই ভাবিয়া না পাইয়া বেনুর হাতখানা নিজের হাতে লইল। লইবামাত্র একটা তর্ক তাহার মনে উদয় হইল। সে ভাবিল, এমন একটা বেদনার সময় বেনু কি করিয়া একটু সাজ করিতে পারিল। হরলাল তাহার আংটির দিকে চোখ রাখিয়াছে দেখিয়া বেনু যেন তাহার মনের প্রশ্নটা আছিয়া লইল। সে বলিল, এই আংটিগুলি আমার মায়ের। শুনিয়া হরলাল বহু কষ্টে চোখের জল সামলাইয়া লইল। কিছুক্ষণ পরে কহিল, বেনু, খাইয়া আসিয়াছ? বেনু কহিল, হ্যাঁ। আপনার খাওয়া হয় নাই? হরলাল কহিল, টাকাগুলি গুনিয়া আয়রন চেস্টে না তুলিয়া ঘর হইতে বাহির হইতে পারিব না। বেনু কহিল, আপনি খাইয়া আসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি ঘরে রহিলাম, আপনার খাবার লইয়া মা বসিয়া আছেন। হরলাল একটু ইতস্তত করিয়া কহিল, আমি চট করিয়া খাইয়া আসতেছি। হরলাল তাড়াতাড়ি খাওয়া সারিয়া মাকে লইয়া ঘরে প্রবেশ করিল। বেনু তাহাকে প্রণাম করিল। তিনি বেনুর চিবুকের স্পর্শ লইয়া চুম্বন করিলেন। হরলালের কাছে সমস্ত খবর পাইয়া তার বুক যেন ফাটিয়া যাইতেছিল। নিজের সমস্ত স্নেহ দিয়াও বেনুর অভাব তিনি পূরণ করিতে পারিবেন না, এই তাহার দুঃখ। চারিদিকে ছড়ানো টাকার মধ্যে তিনজনে বসিয়া বেনুর ছেলেবেলাকার গল্প হইতে লাগিল। মাস্টারমশায়ের সঙ্গে জড়িত তাহার কতদিনের কত ঘটনা। তাহার মাঝে মাঝে সেই অসংযত স্নেহশালিনী মায়ের কথাও আসিয়া পড়িতে লাগিল। এমনি করিয়া রাত অনেক হইয়া গেল। হঠাৎ এক সময় ঘড়ি খুলিয়া বেনু কহিল, আর নয়, দেরি করিলে গাড়ি ফেল করিব। হরলালের মা কহিলেন, বাবা, আজ রাত্রে এইখানেই থাকো না, কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে। বেনু মিনতি করিয়া কহিল, না মা, এ অনুরোধ করিবেন না, আজ রাত্রে যে করিয়া হোক আমাকে যাইতেই হইবে। হরলালকে কহিল, মাস্টারমশাই, এই আংটি ঘড়িগুলা বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়, আপনার কাছেই রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। আপনার দরওয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, সেইটির মধ্যে এগুলা রাখিয়া দিই। আপিসের দরওয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। বেনু তাহার চেন, ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুড়িয়া দিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই আয়রন সেফের মধ্যে রাখিল। বেনু হরলালের মায়ের পায়ের ধুলা লইল। তিনি রুদ্ধ কণ্ঠে আশীর্বাদ করিলেন, মা জগদম্বা তোমাকে মা হইয়া রক্ষা করুন। তাহার পরে বেনু হরলালের পাদস্পর্শ করিয়া প্রণাম করিল। আর কোনোদিন সে হরলালকে এমন করিয়া প্রণাম করে নাই। হরলাল কোনো কথা না বলিয়া তাহার পিঠে হাত দিয়া তাহার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া আসিল। গাড়ির লণ্ঠনে আলো জ্বলিল। ঘোড়া দুটো অধীর হইয়া উঠিল। কলিকাতার গ্যাসালোক খচ্চিত নিশীথের মধ্যে বেনুকে লইয়া গাড়ি অদৃশ্য হইয়া গেল। হরলাল তাহার ঘরে আসিয়া অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া টাকা গুনিয়া গুনিয়া এক একটা থলিতে ভর্তি করিতে লাগিল।
নোটগুলা পূর্বেই গণা হইয়া থলিবন্দী হইয়া লোহার সিন্দুকে উঠিয়াছিল। লোহার সিন্দুকের চাবি মাথার বালিশের নিচে রাখিয়া সেই টাকার ঘরেই হরলাল অনেক রাত্রে শয়ন করিল। ভালো ঘুম হইল না। স্বপ্নে দেখিল বেনুর মা পর্দার আড়াল হইতে তাহাকে উচ্চস্বরে তিরস্কার করিতেছেন। কথা কিছুই স্পষ্ট শোনা যাইতেছে না, কেবল সেই অনির্দিষ্ট কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে বেনুর মার চুনি পান্না হীরার অলঙ্কার হইতে লাল সবুজ শুভ্র রশ্মির সূচিগুলি কালো পর্দাটাকে ফুরিয়া বাহির হইয়া আন্দোলিত হইতেছে। হরলাল প্রাণপণে বেনুকে ডাকিবার চেষ্টা করিতেছে, কিন্তু তাহার গলা দিয়া কিছুতেই স্বর বাহির হইতেছে না। এমন সময় প্রচণ্ড শব্দে কি একটা ভাঙিয়া পর্দা ছেড়িয়া পড়িয়া গেল। চমকিয়া চোখ মেলিয়া হরলাল দেখিল একটা স্তূপাকার অন্ধকার। হঠাৎ একটা দমকা হাওয়া উঠিয়া সশব্দে জানলায় ঠেলা দিয়া আলো নিভাইয়া দিয়েছে। হরলালের সমস্ত শরীর ঘামে ভিজিয়া গেছে। সে তাড়াতাড়ি উঠিয়া দেশালাই দিয়া আলো জ্বালিল। ঘড়িতে দেখিল 4টে বাজিয়াছে। আর ঘুমাইবার সময় নাই। টাকা লইয়া মফস্বলে যাইবার জন্য প্রস্তুত হইতে হইবে। হরলাল মুখ ধুইয়া ফিরিবার সময় মা তাহার ঘর হইতে কহিলেন, কি বাবা, উঠিয়াছিস? হরলাল প্রভাতে প্রথমে মা তার মঙ্গলমুখ দেখিবার জন্য ঘরে প্রবেশ করিল। মা তাহার প্রণাম লইয়া মনে মনে তাহাকে আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, আমি এইমাত্র স্বপ্ন দেখিতেছিলাম তুই যেন বউ আনিতে চলিয়াছিস। ভোরের স্বপন কি মিথ্যা হইবে? হরলাল হাসিয়া ঘরে প্রবেশ করিল। টাকা ও নোটের থলেগুলো লোহার সিন্দুক হইতে বাহির করিয়া প্যাকবাক্সয় বন্ধ করিবার জন্য উদ্যোগ করিতে লাগিল। হঠাৎ তাহার বুকের ভিতর ধড়াস করিয়া উঠিল। 2-3টে নোটের থলি শূন্য। মনে হইল যেন স্বপন দেখিতেছে। থলেগুলা লইয়া লোহার সিন্দুকের গায়ে জোরে আছাড় দিল। তাহাতে শূন্য থলের শূন্যতা অপ্রমাণ হইল না। তবু বৃথা আশায় থলের বন্ধনগুলো খুলিয়া খুব করিয়া ঝাড়া দিল। একটি থলের ভিতর হইতে 2খানি চিঠি বাহির হইয়া পড়িল। বেনুর হাতের লেখা। একটি চিঠি তাহার বাপের নামে, আর একটি হরলালের। তাড়াতাড়ি খুলিয়া পড়িতে গেল। চোখে যেন দেখিতে পাইল না। মনে হইল যেন আলো যথেষ্ট নাই, কেবলই বাতি উস্কাইয়া দিতে লাগিল। যাহা পড়ে তাহা ভালো বোঝে না, বাংলা ভাষা যেন ভুলিয়া গেছে। কথাটা এই যে বেনু 3000 টাকার পরিমাণ 10 টাকাওয়ালা নোট লইয়া বিলাতে যাত্রা করিয়াছে। আজ ভোরেই জাহাজ ছাড়িবার কথা। হরলাল যে সময় খাইতে গিয়াছিল সেই সময় বেনু এই কাণ্ড করিয়াছে। আজ ভোরেই জাহাজ ছাড়িবার কথা। হরলাল সে সময় খাইতে গিয়াছিল, সেই সময় বেনু এই কাণ্ড করিয়াছে। লিখিয়াছে যে, বাবাকে চিঠি দিলাম, তিনি আমার এই ঋণ শোধ করিয়া দিবেন। তাছাড়া ব্যাগ খুলিয়া দেখিবেন, তাহার মধ্যে মায়ের যে গহনা আছে তাহার দাম কত ঠিক জানি না, বোধহয় 3000 টাকার বেশি হইবে। মা যদি বাঁচিয়া থাকিতেন, তবে বাবা আমাকে বিলাতে যাইবার টাকা না দিলেও এই গহনা দিয়াই নিশ্চয়ই মা আমাকে খরচ জোগাড় করিয়া দিতেন। আমার মায়ের গহনা বাবা যে আর কাহাকেও দিবেন, তাহা আমি সহ্য করিতে পারি নাই। সেই জন্য যেমন করিয়া পারি আমিই তাহা লইয়াছি। বাবা যদি টাকা দিতে দেরি করেন, তবে আপনি অনায়াসে এই গহনা বেচিয়া বা বন্ধক দিয়া টাকা লইতে পারিবেন। এ আমার মায়ের জিনিস, এ আমারই জিনিস। এছাড়া আরও অনেক কথা, সে কোনো কাজের কথা নহে। হরলাল ঘরে তালা দিয়া তাড়াতাড়ি একখানা গাড়ি লইয়া গঙ্গার ঘাটে ছুটিল। কোন জাহাজে বেনু যাত্রা করিয়াছে তাহার নামও সে জানে না। মেটিয়া বুরুজ পর্যন্ত ছুটিয়া হরলাল খবর পাইল 2খানা জাহাজ ভোরে রওনা হইয়া গেছে। 2খানাই ইংল্যান্ডে যাইবে। কোন জাহাজে বেনু আছে তাহাও তাহার অনুমানের অতীত, এবং সে জাহাজ ধরিবার যে কি উপায় তাহাও সে ভাবিয়া পাইল না। মেটিয়াবুরুজ হইতে তাহার বাসার দিকে যখন গাড়ি ফিরিল, তখন সকালের রৌদ্রে কলিকাতা শহর জাগিয়া উঠিয়াছে। হরলালের চোখে কিছুই পড়িল না। তাহার সমস্ত হতবুদ্ধি অন্তঃকরণ একটা কলবরহীন নিদারুণ প্রতিকূলতাকে যেন কেবলই প্রাণপণে ঠেলা মারিতেছিল, কিন্তু কোথাও এক তিলও তাহাকে টলাইতে পারিতেছিল না। যে বাসায় তাহার মা থাকেন, এতদিন সে বাসায় পা দিবা মাত্র কর্মক্ষেত্রের সমস্ত ক্লান্তি ও সংঘাতের বেদনা মুহূর্তের মধ্যেই তাহার দূর হইয়া গিয়াছে। সেই বাসার সম্মুখে গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়োয়ানের ভাড়া চুকাইয়া দিয়া সেই বাসার মধ্যে সে অপরিমেয় নৈরাশ্য ও ভয় লইয়া প্রবেশ করিল। মা উদ্বিগ্ন হইয়া বারান্দায় দাঁড়াইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, বাবা, কোথায় গিয়েছিলে? হরলাল বলিয়া উঠিল, মা, তোমার জন্য বউ আনিতে গিয়েছিলাম, বলিয়া শুষ্ক কণ্ঠে হাসিতে হাসিতে সেইখানেই মূর্ছিত হইয়া পড়িয়া গেল। ও মা, কি হইল গো?
বলিয়া মা তাড়াতাড়ি জল আনিয়া তাহার মুখে জলের ঝাপটা দিতে লাগিলেন। কিছুক্ষণ পরে হরলাল চোখ খুলিয়া শূন্য দৃষ্টিতে চারিদিকে চাহিয়া উঠিয়া বসিল। হরলাল কহিল, মা, তোমরা ব্যস্ত হইও না, আমাকে একটু একলা থাকিতে দাও, বলিয়া সে তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করিয়াই ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। মা দরজার বাহিরে মাটির ওপর বসিয়া পড়িলেন। ফাল্গুনের রৌদ্র তাহার সর্বাঙ্গে আসিয়া পড়িল। তিনি রুদ্ধ দরজার উপর মাথা রাখিয়া থাকিয়া থাকিয়া কেবল ডাকিতে লাগিলেন, হরলাল, বাবা, হরলাল। হরলাল কহিল, মা, একটু পরেই আমি বাহির হইব, এখন তুমি যাও। মা রৌদ্রে সেইখানেই বসিয়া জপ করিতে লাগিলেন। আপিসের দরোয়ান আসিয়া দরজায় ঘা দিয়া কহিল, বাবু, এখনই না বাহির হইলে আর গাড়ি পাওয়া যাইবে না। হরলাল কহিল, তবে কখন যাইবেন? হরলাল কহিল, সে আমি তোমাকে পরে বলিব। দরোয়ান মাথা নাড়িয়া হাত উল্টাইয়া নিচে চলিয়া গেল। হরলাল ভাবিতে লাগিল, এ কথা বলি কাহাকে? এ যে চুরি, বেনিকে কি জেলে দিব? হঠাৎ সেই গহনার কথা মনে পড়িল। সে কথাটা একেবারেই ভুলিয়া গিয়াছিল। মনে হইল যেন কিনারা পাওয়া গেল। ব্যাগ খুলিয়া দেখে তাহার মধ্যে শুধু আংটি, ঘড়ি, বোতাম, হার নহে, ব্রেসলেট, চিক, সিথি, মুক্তার মালা প্রভৃতি আরও অনেক দামি গহনা আছে। তাহার দাম ৩,০০০ টাকার অনেক বেশি। কিন্তু এও তো চুরি, এও তো বেনুর নয়। এ ব্যাগ যতক্ষণ তাহার ঘরে থাকে ততক্ষণ তাহার বিপদ। তখন আর দেরি না করিয়া অধরলালের সেই চিঠি ও ব্যাগ লইয়া হরলাল ঘর হইতে বাহির হইল। মা জিজ্ঞাসা করিলেন, কোথায় যাও বাবা? হরলাল কহিল, অধরবাবুর বাড়িতে। মার বুক হইতে হঠাৎ অনির্দিষ্ট ভয়ের একটা মস্ত বোঝা নামিয়া গেল। তিনি স্থির করিলেন, ওই যে হরলাল কাল শুনিয়াছে বেনুর বাপের বিয়ে, তাই শুনিয়া অবধি বাছার শান্তি নাই। আহা, বেনুকে কত ভালোই বাসে। মা জিজ্ঞাসা করিলেন, আজ তবে তোমার আর মফস্বলে যাওয়া হইবে না? হরলাল কহিল, না, বলিয়াই তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল। অধরবাবুর বাড়ি পৌঁছিবার পূর্বেই দূর হইতে শোনা গেল রসন চৌকি আলেয়া রাগিনীতে করুণ স্বরে আলাপ জুড়িয়া দিয়েছে। কিন্তু হরলাল দরজায় ঢুকিয়াই দেখিল বিবাহবাড়ির উৎসবের সঙ্গে একটি যেন অশান্তির লক্ষণ মিশিয়াছে। দরোয়ানের পাহারা কড়াক্কড়, বাড়ি হইতে চাকর বাকর কেহ বাহির হইতে পারিতেছে না। সকলেরই মুখে ভয় ও চিন্তার ভাব। হরলাল খবর পাইল কাল রাত্রে বাড়িতে অনেক টাকার গহনা চুরি হইয়া গেছে। ২-৩ জন চাকরকে বিশেষভাবে সন্দেহ করিয়া পুলিশের হাতে সমর্পণ করিবার উদ্বেগ হইতেছে। হরলাল দোতলায় বারান্দায় গিয়া দেখিল অধরবাবু আগুন হইয়া বসিয়া আছেন ও রতিকান্ত তামাক খাইতেছে। হরলাল কহিল, আপনার সঙ্গে গোপনে আমার একটু কথা আছে। অধরবাবু চটিয়া উঠিয়া কহিলেন, তোমার সঙ্গে গোপনে আলাপ করিবার এখন আমার সময় নয়, যাহা কথা থাকে এইখানেই বলিয়া ফেল। তিনি ভাবিলেন, হরলাল বুঝি এই সময় তাহার কাছে সাহায্য বা ধার চাহিতে আসিয়াছে। রতিকান্ত কহিল, আমার সামনে বাবুকে কিছু জানাইতে যদি লজ্জা করেন আমি না হই উঠি। অধর বিরক্ত হইয়া কহিলেন, আহ, বসো না। হরলাল কহিল, কাল রাত্রে বেনুন আমার বাড়িতে এই ব্যাগ রাখিয়া গেছে। অধর, ব্যাগে কি আছে? হরলাল ব্যাগ খুলিয়া অধরবাবুর হাতে দিল। অধর, মাস্টারে ছাত্রে মিলিয়া বেশ কারবার খুলিয়াছ তো, জানিতে এ চোরাইমাল বিক্রি করিলে ধরা পড়িবে, তাই আনিয়া দিয়েছ, মনে করিতেছ সাধুতার জন্য বকশিস পাইবে। তখন হরলাল অধরের পত্রথানা তাহার হাতে দিল। পড়িয়া তিনি আগুন হইয়া উঠিলেন, বলিলেন, আমি পুলিশে খবর দিব। আমার ছেলে এখনও সাবালক হয় নাই, তুমি তাহাকে চুরি করিয়া বিরাট পাঠাইয়াছ, হয়তো ৫০০ টাকা ধার দিয়া ৩,০০০ টাকা লিখাইয়া লইয়াছ। এ ধার আমি শুধিব না। হরলাল কহিল, আমি ধার দিই নাই। অধর কহিলেন, তবে সে টাকা পাইল কোথা হইতে? তোমার বাক্স ভাঙিয়া চুরি করিয়াছে? হরলাল সে প্রশ্নের কোনো উত্তর দিল না। রতিকান্ত টিপিয়া টিপিয়া কহিল, ওকে জিজ্ঞাসা করুন না ৩,০০০ টাকা কেন, ৫০০ টাকাও উনি কি কখনো চক্ষে দেখিয়াছেন? যাহা হোক, গহনা চুরির মীমাংসা হওয়ার পরই বেনু বিলাত পালানো লইয়া বাড়িতে একটা হুলস্থুল পড়িয়া গেল। হরলাল সমস্ত অপরাধের ভার মাথায় করিয়া লইয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিল। রাস্তায় যখন বাহির হইল তখন তাহার মন যেন অসাড় হইয়া গেছে। ভয় করিবার এবং ভাবনা করিবারও শক্তি তখন ছিল না। এই ব্যাপারের পরিণাম যে কি হইতে পারে মন তাহা চিন্তা করিতেও চাহিল না। গলিতে প্রবেশ করিয়া দেখিল তাহাদের বাড়ির সম্মুখে একটা গাড়ি দাঁড়াইয়া আছে।
চমকিয়া উঠিল। হঠাৎ আশা হইল বেনু ফিরিয়া আসিয়াছে। নিশ্চয়ই বেনু, তাহার বিপদ যে সম্পূর্ণ নিরুপায় রূপে চূড়ান্ত হইয়া উঠিবে এ কথা সে কোনো মতেই বিশ্বাস করিতে পারিল না। তাড়াতাড়ি গাড়ির কাছে আসিয়া দেখিল গাড়ির ভিতরে তাহাদের আপিসের একজন সাহেব বসিয়া আছে। সাহেব হরলালকে দেখিয়াই গাড়ি হইতে নামিয়া তাহার হাত ধরিয়া বাড়িতে প্রবেশ করিল। জিজ্ঞাসা করিল, আজ মফস্বলে গেলে না কেন? আপিসের দরোয়ান সন্দেহ করিয়া বড় সাহেবকে গিয়া জানাইয়াছে, তিনি ইহাকে পাঠাইয়াছেন। হরলাল বলিল, ৩,০০০ টাকার নোট পাওয়া যাইতেছে না। সাহেব জিজ্ঞাসা করিল, কোথায় গেল? হরলাল জানি না এমন উত্তরও দিতে পারিল না, চুপ করিয়া রহিল। সাহেব কহিল, টাকা কোথায় আছে দেখিব চলো। হরলাল তাহাকে উপরের ঘরে লইয়া গেল। সাহেব সমস্ত গনিয়া চারিদিক খুঁজিয়া পাতিয়া দেখিল। বাড়ির সমস্ত ঘর তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিল। এই ব্যাপার দেখিয়া মা আর থাকিতে পারিলেন না। তিনি সাহেবের সামনেই বাহির হইয়া ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিলেন, ওরে হরলাল, কি হইল রে? হরলাল কহিল, মা চুপ করো। সন্ধান শেষ করিয়া সাহেব জিজ্ঞাসা করিলেন, এই ঘরে রাত্রে কে ছিল? হরলাল কহিল, দ্বার বন্ধ করিয়া আমি একলা শুইয়াছিলাম, আর কেহ ছিল না। সাহেব টাকাগুলা গাড়িতে তুলিয়া হরলালকে কহিল, আচ্ছা বড় সাহেবের কাছে চলো। হরলালকে সাহেবের সঙ্গে চলিয়া যাইতে দেখিয়া মা তাহাদের পথ রোধ করিয়া কহিল, সাহেব, আমার ছেলেকে কোথায় লইয়া যাইবে? আমি না খাইয়া এই ছেলে মানুষ করিয়াছি। আমার ছেলে কখনোই পরের টাকায় হদ দিবে না। সাহেব বাংলা কথা কিছু না বুঝিয়া কহিল, আচ্ছা আচ্ছা। হরলাল কহিল, মা তুমি কেন ব্যস্ত হইতেছ? বড় সাহেবের সঙ্গে দেখা করি আমি এক্ষুনি আসিতেছি। মা উদ্বিগ্ন হইয়া কহিলেন, তুই যে সকাল থেকে কিছুই খাস নাই। সে কথার কোনো উত্তর না দিয়া হরলাল গাড়িতে উঠিয়া চলিয়া গেল। মা মেঝের ওপরে লুটাইয়া পড়িয়া রহিলেন। বড় সাহেব হরলালকে কহিলেন, সত্যি করিয়া বলো, ব্যাপারখানা কি? হরলাল কহিল, আমি টাকা লই নাই। বড় সাহেব, সে কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু তুমি নিশ্চয় জানো কে লইয়াছে। হরলাল কোনো উত্তর না দিয়া মুখ নিচু করিয়া বসিয়া রহিল। সাহেব, তোমার জ্ঞাতাসারে এ টাকা কেহ লইয়াছে? হরলাল কহিল, আমার প্রাণ থাকিতে আমার জ্ঞাতাসারে এ টাকা কেহ লইতে পারিত না। বড় সাহেব কহিলেন, দেখো হরলাল, আমি তোমাকে বিশ্বাস করিয়া কোনো জামিন না লইয়া এই দায়িত্বের কাজ দিয়েছিলাম। আপিসের সকলেই বিরোধী ছিল। ৩,০০০ টাকা কিছুই বেশি নয়, কিন্তু তুমি আমাকে বড় লজ্জাতেই ফেলিবে। আজ সমস্ত দিন তোমাকে সময় দিলাম, যেমন করিয়া পারো টাকা সংগ্রহ করিয়া আনো। তাহা হইলে এ লইয়া কোনো কথা তুলিব না। তুমি যেমন কাজ করিতেছ তেমনি করিবে। এই বলিয়া সাহেব উঠিয়া গেলেন। তখন বেলা ১১টা হইয়া গেছে। হরলাল যখন মাথা নিচু করিয়া বাহির হইয়া গেল, তখন আপিসের বাবুরা অত্যন্ত খুশি হইয়া হরলালের পতন লইয়া আলোচনা করিতে লাগিল। হরলাল একদিন সময় পাইল। আরও একটা দীর্ঘদিন নৈরাশ্যের শেষ তলের পঙ্খ আলোড়ন করিয়া তুলিবার মেয়াদ বাড়িল। উপায় কি, উপায় কি, উপায় কি, এই ভাবিতে ভাবিতে সেই রৌদ্রে হরলাল রাস্তায় বেড়াইতে লাগিল। শেষে উপায় আছে কিনা সে ভাবনা বন্ধ হইয়া গেল, কিন্তু বিনা কারণে পথে ঘুরিয়া বেড়ানো থামিল না। যে কলিকাতা হাজার হাজার লোকের আশ্রয়স্থান, তাহাই এক মুহূর্তে হরলালের পক্ষে একটা প্রকাণ্ড ফাঁচকলের মতো হইয়া উঠিল। ইহার কোনো দিকে বাহির হইবার কোনো পথ নাই। সমস্ত জনসমাজ এই অতি ক্ষুদ্র হরলালকে চারিদিকে আটক করিয়া দাঁড়াইয়াছে। কেহ তাহাকে জানেও না, এবং তাহার প্রতি কাহারও মনে কোনো বিদ্বেষও নাই, কিন্তু প্রত্যেক লোকেই তাহার শত্রু। অথচ রাস্তার লোকে তাহার গা ঘেঁষিয়া তাহার পাশ দিয়া চলিয়াছে। আপিসের বাবুরা বাহিরে আসিয়া ঠোঙায় করিয়া জল খাইতেছেন, তাহার দিকে কেহ তাকাইতেছেন না। ময়দানের ধারে অলস পথিক মাথার নিচে হাত রাখিয়া একটা পায়ের ওপর আরেকটা পা তুলিয়া গাছের তলায় পড়িয়াছে। স্যাকরা গাড়ি ভর্তি করিয়া হিন্দুস্থানী মেয়েরা কালীঘাটে চলিয়াছে। একজন চাপরাশি একখানা চিঠি লইয়া হরলালের সম্মুখে ধরিয়া কহিল, বাবু, ঠিকানা পড়িয়া দাও। যেন তাহার সঙ্গে অন্য পথিকের কোনো প্রভেদ নাই। সেও ঠিকানা পড়িয়া তাহাকে বুঝাইয়া দিল। ক্রমে আপিস বন্ধ হইবার সময় আসিল। বাড়িমুখো গাড়িগুলো আপিস মহলের নানা রাস্তা দিয়া ছুটিয়া বাহির হইতে লাগিল। আপিসের বাবুলা ট্র্যাম ভর্তি করিয়া থিয়েটারের বিজ্ঞাপন পড়িতে পড়িতে বাসায় ফিরিয়া চলিল। আজ হইতে হরলালের আপিস নাই, আপিসের ছুটি নাই। বাসায় ফিরিয়া যাইবার জন্য ট্র্যাম ধরিবার কোনো তাড়া নাই। শহরের সমস্ত কাজকর্ম, বাড়িঘর, গাড়িজুড়ি, আনাগোনা হরলালের কাছে কখনো বা অত্যন্ত উৎকট সত্যের মতো দাঁত মেলিয়া উঠিতেছে, কখনো বা একেবারে বস্তুহীন স্বপ্নের মতো ছায়া হইয়া আসিতেছে। আহার নাই, বিশ্রাম নাই, আশ্রয় নাই। কেমন করিয়া যে হরলালের দিন কাটিয়া গেল, তাহা সে জানিতেও পারিল না। রাস্তায় রাস্তায় গ্যাসের আলো জ্বলিল।
যেন একটা সতর্ক অন্ধকার দিকে দিকে তাহার সহস্র ক্রূর চক্ষু মেলিয়া শিকারলুব্ধ দানবের মতো চুপ করিয়া রহিল। রাত্রি কত হইল সে কথা হরলাল চিন্তাও করিল না। তাহার কপালের শিরা দপদপ করিতেছে, মাথা যেন ফাটিয়া যাইতেছে, সমস্ত শরীরে আগুন জ্বলিতেছে, পা আর চলে না। সমস্ত দিন পর্যায়ক্রমে বেদনার উত্তেজনা ও অবসাদের অসারতার মধ্যে মায়ের কথা কেবল মনের মধ্যে যাতায়াত করিয়াছে। কলিকাতার অসংখ্য জনশ্রেণীর মধ্যে কেবল ওই একটিমাত্র নামই শুষ্ক কণ্ঠ ভেদ করিয়া মুখে উঠিয়াছে, মা মা মা। আর কাহুকে ডাকিবার নাই। মনে করিল রাত্রি যখন নিবিড় হইয়া আসিবে, কোনো লোকই যখন এই অতি সামান্য হরলালকে বিনা অপরাধে অপমান করিবার জন্য জাগিয়া থাকিবে না, তখন সে চুপ করিয়া তাহার মায়ের কোলের কাছে গিয়া শুইয়া পড়িবে। তারপরে ঘুম যেন আর না ভাঙে। পাছে তাহার মার সম্মুখে পুলিশের লোক বা আর কেহ তাহাকে অপমান করিতে আসে, সে ভয়ে সে বাসায় যাইতে পারিতেছিল না। শরীরের ভার যখন আর বহিতে পারে না, এমন সময় হরলাল একটা ভাড়াটে গাড়ি দেখিয়া তাহাকে ডাকিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যাইবে? হরলাল কহিল, কোথাও না, এই ময়দানের রাস্তায় খানিকক্ষণ হাওয়া খাইয়া বেড়াইব। গাড়োয়ান সন্দেহ করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই হরলাল তাহার হাতে আগাম ভাড়া একটা টাকা দিল। সে গাড়ি তখন হরলালকে লইয়া ময়দানের রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। তখন শ্রান্ত হরলাল তাহার তপ্ত মাথা খোলা জানলার ওপর রাখিয়া চোখ বুজিল। একটু একটু করিয়া তাহার সমস্ত বেদনা যেন দূর হইয়া আসিল। শরীর শীতল হইল। মনের মধ্যে একটি সুগভীর সুনিবিড় আনন্দপূর্ণ শান্তি ঘনাইয়া আসিতে লাগিল। একটা যেন পরম পরিত্রাণ তাহাকে চারিদিক হইতে আলিঙ্গন করিয়া ধরিল। সে যে সমস্ত দিন মনে করিয়াছিল কোথাও তাহার কোনো পথ নাই, সহায় নাই, নিষ্কৃতি নাই, তাহার অপমানের শেষ নাই, দুঃখের অবধি নাই, সে কথাটা যেন এক মুহূর্তেই মিথ্যা হইয়া গেল। এখন মনে হইল সে তো একটা ভয় মাত্র, সে তো সত্য নয়। যাহা তাহারা জীবনকে লোহার মুঠিতে আঁটিয়া পিষিয়া ধরিয়াছিল, হরলাল তাহাকে আর কিছুমাত্র স্বীকার করিল না। মুক্তি অনন্ত আকাশ পূর্ণ করিয়া আছে, শান্তির কোথাও সীমা নাই। এই অতি সামান্য হরলালকে বেদনার মধ্যে, অপমানের মধ্যে, অন্যায়ের মধ্যে বন্দী করিয়া রাখিতে এমন শক্তি বিশ্বব্রহ্মাণ্ডের কোনো রাজা মহারাজাও নাই। যে আতঙ্কে সে আপনাকে আপনি বাঁধিয়াছিল তাহা সমস্তই খুলিয়া গেল। তখন হরলাল আপনার বন্ধনমুক্ত হৃদয়ের চারিদিকে অনন্ত আকাশের মধ্যে অনুভব করিতে লাগিল, যেন তাহারা সেই দরিদ্র মা দেখতে দেখতে বাড়িতে বাড়িতে বিরাট রূপে সমস্ত অন্ধকার জুড়িয়া বসিতেছেন। তাহাকে কোথাও ধরিতেছে না। কলিকাতার রাস্তা ঘাট, বাড়ি ঘর, দোকান বাজার একটু একটু করিয়া তাহার মধ্যে আচ্ছন্ন হইয়া যাইতেছে। বাতাস ভরিয়া গেল, আকাশ ভরিয়া উঠিল, একটি একটি করিয়া নক্ষত্র তাহার মধ্যে মিলাইয়া গেল। হরলালের শরীর মনের সমস্ত বেদনা, সমস্ত ভাবনা, সমস্ত চেতনা তাহার মধ্যে অল্প অল্প করিয়া নিঃশেষ হইয়া গেল। ওই গেল, তপ্ত বাষ্পের বুদবুদ একেবারে ফাটিয়া গেল। এখন আর অন্ধকারও নাই, আলোকও নাই, রহিল কেবল একটি প্রগাঢ় পরিপূর্ণতা। গির্জার ঘড়িতে 1টা বাজিল। গাড়োয়ান অন্ধকার ময়দানের মধ্যে গাড়ি লইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে বিরক্ত হইয়া কহিল, বাবু, ঘোড়া তো আর চলিতে পারে না, কোথায় যাইতে হইবে বল? কোনো উত্তর পাইল না। কোচবাক্স হইতে নামিয়া হরলালকে নাড়া দিয়া আবার জিজ্ঞাসা করিল, উত্তর নাই। তখন ভয় পাইয়া গাড়োয়ান পরীক্ষা করিয়া দেখিল হরলালের শরীর আড়ষ্ট, তাহার নিঃশ্বাস বহিতেছে না। কোথায় যাইতে হইবে হরলালের কাছ হইতে এই প্রশ্নের আর উত্তর পাওয়া গেল না। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে? আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহ দেয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।